আদা চাষ বা প্রত্যেকটা বাংলাদেশের চাষিদেরকে বিশেষ করে বলবো, আপনারা বেশি না পারেন 2, 4, 5টা ব্যাগে করে আদা চাষ করবেন, দেখবেন আপনার যে সংসারে যে আদার চাহিদাটা মনে হয় পূরণ হয়ে যাবে। হলো এটা আদা আসলে লাগাইতে হয়, রোপণ করতে হয়। যদি আমরা বাংলা মাস ধরি তাহলে বৈশাখ মাসের দিকে লাগাইতে হয়। আর যদি ইংরেজি মাসে যায় তাহলে এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত রোপণ করতে হয়। মূলতেই আদা চাষ আসলে কেন করব, একটা নিজে চিন্তা ভাবনা করলাম, কিন্তু এটা এক প্রকার প্রতীক জায়গা বা অল্প জায়গায় আছে আদা চাষ করা যায়। মানে আমি দেখলাম যে আদা একটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। এই নিত্য প্রয়োজনীয় জিনিস হওয়ার সত্ত্বে আমি চিন্তা করছি যে বাজারে যাওয়ার পরে দেখি অনেক দাম, 400 টাকা, অর্থাৎ 100 গ্রাম আদা কিনতে গেলে 40 টাকা লাগে। তাহলে 100 গ্রাম আদা অল্প 40 টাকাতে কিনবো, এজন্য একটা কেমন হয়। তা মূলত প্রথম বছর বেশ কিছু বস্তা করে, আর এবার ইনশাল্লাহ 350 বস্তা করছি। 350 বস্তার মধ্যে হয়তো 320-30 বস্তা আমার আদা গাছ টিকে আছে এবং ভালো আছে। তা মূলত বেশ ফলন হবে। কিন্তু আমি বলবো যারা আদা চাষ বা প্রত্যেকটা বাংলাদেশের চাষিদেরকে বিশেষ করে বলবো, আপনারা বেশি না পারেন 2, 4, 5টা ব্যাগে করে আদা চাষ করবেন, দেখবেন আপনার যে সংসারে যে আদার চাহিদাটা মনে হয় পূরণ হয়ে যাবে। তা মূলতেই আদা চাষ করার জন্য আপনার আহামারি কোনো কিছু খরচ হবে না। কারণ যদি আমি 2-10 বস্তা করি তাহলে বাড়ির কিছু ছাই আছে, কিছু ওই যে আমাদের আশেপাশে পাতা পচা সার আছে, বা একটু আমরা ওই যে দানাদার জাতীয় কীটনাশক এই দেবো, দিয়ে আমরা একটা আদা সুন্দর করে এক বস্তায় 70 থেকে 80 গ্রাম বা 100 গ্রাম আদা দেবো, দিলে আমরা হয়তো বেশ কেজিখানিক বা এর বেশিও ফলন পেতে পারি। তা আদা চাষ আসলে এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস, বা আমাদের বহির্বিশ্ব থেকে অনেক টাকা দিয়ে আমাদের আমদানি করতে হয়। যদি আমরা প্রত্যেকটা ঘরে যদি 5 বস্তা 10 বস্তা এইভাবে আদা চাষ করি, তাহলে আমার মনে হয় বিদেশ থেকে আমাদের আর আমদানি করা লাগবে না। এই 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 জিনিসটাই আমার চাষিকে পৌঁছাতে দেওয়ার জন্য আমি প্রথমেই উদ্যোগ নিচ্ছি যে আদা চাষ করার, যে আসলে আদা একটা তেমন কিছু আহামারি না, এটা স্বাভাবিকভাবে চাষ করলে হবে। তা আমরা প্রথম দিকে অল্প করে করি, তারপরে যদি হয় আমরা ব্যাপক আকারে করব, এই আমার চিন্তা ভাবনা। তো ভাই, আপনি আসলে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা, তাই তো? আপনার পরিচয়টা আগে দেবেন একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা এই চ্যানেল দেশে এবং দেশের বাইরে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রকুনুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, ঝিগরগাছা, যশোর, পানিসারা ইউনিয়নের দায়িত্বে আছি। আসলে এখানে গত বছর ভাই কিছু আদার চাষ করেছিলেন, তো সেটা ছিল একদম স্থানীয় একটা জাত, যে জাতটা চাষ করে উনি খুব একটা সফল হয় নাই, মানে একেবারে হয় নাই বললেই চলে। তো এই আদা লাগানোর আগে আমার সাথে একটু পরামর্শ করে যে ভাই, আমি তো আদা চাষ করেছিলাম, তো লস খেয়েছি, তো পরবর্তীতে আমি কিছু আদার চাষ করতে চাই। তো আমি আমার কৃষি অফিসার স্যার উপজেলা, ওনার সাথেও কথা বলেছি, এবং আমি আমার আরও অনেক বন্ধু যারা কলিগ আছেন সবার সাথে কথা বলেছি। আসলে জাত মানে অ্যাকুরেট জাতের আদা না পেলে এই চাষটা করে সফল হওয়া যায় না। আবার আমাদের দেশে অ্যাভেলেবেল যে ভালো জাতের আদা আছে সেটাও না, তবে আমাদের এর মধ্যে থেকে খুঁজে নিতে হবে। বাড়ি কর্তৃক কিছু আদার জাত আছে যেগুলো আমরা পেতে পারি। তো সর্বশেষ আমি আমার সিনিয়র কলিগদের সাথে কথা বলে নওগাঁ থেকে থাইল্যান্ডের একটা জাত যেটা রোপণ করা হয়েছে এটা পেয়েছিলাম। তো এইটা নিয়ে এসে ভাইকে দেওয়া হয়েছিল। এরপরে উনি শোধন করেছিলেন এবং পরবর্তীতে জার্মিনেশন হওয়ার পরে রোপণ করেছিলেন। তো এইভাবেই প্রসেসিং চলছে। এরপরে আমাদের সময় যাচ্ছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের স্প্রে করেছি। তো এইভাবে আমাদের চলছে আর কি। মানে আপনি সর্বপ্রথম নওগাঁ থেকে এই বীজ সংগ্রহ করছিলেন, তাই তো? এবং এটা বীজের নাম, জাতের নাম কি? থাইল্যান্ডের জাত এটা একটা। আসলে বলেছেন যে বাংলাদেশে বিভিন্ন স্থানীয় জাত আছে, আমরা দেখেছি যে অনেক জায়গায় চাষ করেছে কিন্তু সফলতা অর্জন করতে পারেনি। তো এই আদা গাছটা দেখেও অনেকটা সতেজ মনে হচ্ছে, এবং আমরা দেখলাম যে গোড়ায় অনেকটার আদার গুটিও রয়েছে। তো বর্তমান বাজারে আদার দাম অনেক, সেই তুলনায় যদি আদার ফলনটা ভালো হয় বা যদি আসলে ফলন হয় তাহলে চাষিরা তো লাভের সম্ভাবনা আছে। হ্যাঁ, আমরা হলো এটা আদা আসলে লাগাইতে হয়, রোপণ করতে হয়। যদি আমরা বাংলা মাস ধরি তাহলে বৈশাখ
বৈশাখ মাসের দিকে লাগাইতে হয়। আর যদি ইংরেজি মাসে যায় তাহলে এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত রোপণ করতে হয়। তো আমরা ওই টাইমেই চেষ্টা করেছি এবং রোপণ করা হয়েছে। কিছু আদা গাছ আমাদের নষ্ট হয়েছে জার্মিনেশন হওয়ার পরেও। আসলে এটা হয়েছিল আমাদের ওয়েদারের কারণে। মাঝখানে তাপদাহ হচ্ছিল আমাদের, বিশেষ করে আমাদের এই অঞ্চলে প্রচণ্ড খরা হচ্ছিল, যেটা কোনো ফসলের জন্যই পারফেক্ট ছিল না ওই আবহাওয়াটা। সেই আলোকেই আমি বলবো যে কিছু আদা গাছ নষ্ট হয়েছে। তবে আমরা আশা করছি যে যেভাবে আমরা গাছ দেখতে পাচ্ছি এর নিচেও আমরা সেই রকমই আদা দেখতে পাবো ইনশাল্লাহ। যদি আমরা এই বছরে সাকসেস হতে পারি তাহলে পরবর্তীতে আমাদের যে এই বছরে যে ভুল ত্রুটিগুলো আছে বা আমাদের আরও কি কি করণীয় ছিল, এখান থেকে আমাদের কিছুটা অভিজ্ঞতা হয়েছে। সেই আলোকে আমরা সামনে বছর আরও ভালোভাবে আমরা এর পরিসর আরো সামনের দিকে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, পরিসর আরো বড় করতে পারবো। আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চাষিকে এভাবে আদা চাষে, এই যে মশলা জাতীয় একটি চাহিদা ব্যাপক সেই ধরনের চাষাবাদে উদ্বুদ্ধ করার জন্য, এবং আপনি এই যে সার্বিক সময় দেখাশোনা করছেন বা খেয়াল করে কৃষকদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আর আমি বিশেষ করে ধন্যবাদ দেব উপজেলা কৃষি অফিসার জিগরগাছা স্যারকে। তিনার তত্ত্বাবধানেই আমরা ফিল্ড পর্যায়ে কাজ করি। তো যেসব আদা চাষি ভাইয়েরা সামনের দিকে উদ্যোক্তা হতে চান অবশ্যই উপজেলা কৃষি অফিসে শরণাপন্ন হবেন। আমরা কৃষির সেবায় নিয়োজিত। আমাদেরকে সাথে নিয়ে উদ্যোক্তারা যদি চাষ করে তাহলে লসের চেয়ে লাভের দিকে বেশি যাবে বলে আমি আশা করি। ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আসলে বাংলাদেশে আদা চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। চাহিদার তুলনায় যদি সফলভাবে বা সঠিক জাত নির্বাচন করে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আপনারাও আদা চাষ করেন তাহলে অবশ্যই সফলতা অর্জন করবেন। আর আপনারা যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তাদের সাথে যদি কোনো ধরনের কলা কৌশল বা পরামর্শ না নেন তাহলে আপনার জাতের ক্ষেত্রে বা চাষের ক্ষেত্রে অনেক ভুল ত্রুটির সম্মুখীন হবেন। এজন্য অবশ্যই কৃষি সম্প্রসারণের সহযোগিতায় এই আদা চাষ করবেন। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।